আসসালামু আলাইকুম সবাইকে। প্রশ্নের মারপেচ সিরিজে কোষ বিভাজন অধ্যায়ে আমরা টোটাল 15টা প্রশ্নের মারপেচ নিয়ে আলোচনা করব। এর মধ্য থেকে পার্ট 1-এ 5টা প্রশ্নের মারপেচ থাকবে, তারপরে বাকি 2টা পার্টে আরও 5টা করে প্রশ্নের মারপেচ নিয়ে আলোচনা করা হবে। সো তোমাদের পার্ট 1-এ 5টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা আমরা অলরেডি বোর্ডের মধ্যে লিখে রাখছি। চলো আমরা দেখে নিই এখানে তোমরা কোন জায়গাটার মধ্যে প্যাচ লাগানোর সম্ভাবনা থাকে। তো আমরা যদি প্রথমেই প্রশ্নটা দেখে নিই যে কোনটি ইন্টারফেজের অন্তর্ভুক্ত নয়। আমাকে আগে জানতে হবে যে ইন্টারফেজ এই অংশটা কিসের জন্য ব্যবহার করা হয়। তুমি যদি একটাবার ইন্টারফেসের কথা চিন্তা করো, ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়, তাই না? প্রস্তুতি পর্যায় কিসের প্রস্তুতি পর্যায়? কোষ যে বিভাজন হবে, কোষ যে নতুন একটা কোষ যে বিভাজিত হয়ে নতুন একটা কোষ উৎপন্ন করবে, একটা কোষ বিভাজিত হয়ে নতুন 2টা কোষ উৎপন্ন করবে, এর জন্য যে প্রস্তুতি পর্যায়টা থাকে সেটাকে আমরা কি বলে থাকি? ইন্টারফেজ। আমরা কোষ বিভাজনটাকে একটা উদাহরণের সাথে মিলাতে পারি যে প্রস্তুতি পর্যায়টা কেন এত দীর্ঘ হয় এবং যে আসল কাজটা সেটা কেন এত সংক্ষিপ্ত হয়। তুমি যদি বিয়ের কথা চিন্তা করো, বিয়েটা দেখবে অনেক লং একটা প্রসেস, যেখানে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক জায়গায় 1 মাস, অনেক জায়গায় 2 মাস পর্যন্ত কি হয়, বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু বিয়ে হয় মাত্র কি একদিন, তাই না? একদিনে কি হয়ে যায়, বিয়ের মোটামুটি কাজ যতটুকু সবটুকু শেষ হয়ে যায়, কিন্তু তার প্রস্তুতি চলে কয় মাস ধরে? এমন আছে 2 মাস 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত অনেক জায়গায় কি প্রস্তুতি চলে। তো প্রস্তুতি পর্যায়টা কি অনেক বড় থাকে, তাই না? আর মেইন কাজ যেটুকু সেইটুকু হয় কি খুব অল্প সময়ে। অর্থাৎ তুমি যদি আসল কাজের সময় কম। তুমি আরেকটা উদাহরণ যদি তোমাকে আমি দিয়ে দিই, তুমি একটা জিনিস দেখো, যারা মেডিকেলে ভর্তি হইতে চায় তাদের পরীক্ষা দিতে হয় কতদিন? প্রায় যারা আবার যদি আমি তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার কথাটাই বলি, তুমি একটা জিনিস চিন্তা করো, তারা প্রায় 2 বছর কি করে এইচএসসির সময় থেকে কি করে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকে। তারপর মেডিকেলের প্রিপারেশনের জন্য আরও 5 মাস কি করে সময় নেয়। এই 5 মাস পরে জাস্ট 1 ঘন্টা মেডিকেল ভর্তি পরীক্ষা হয়। তাহলে দেখো 1 ঘন্টার পরীক্ষা, কিন্তু প্রস্তুতিটা কত? 2 বছরের কিংবা 5 মাসের। তাহলে প্রস্তুতিটা অনেক বড়, কিন্তু পরীক্ষাটা কি মাত্র 1 ঘন্টার। সেমভাবে কোষ বিভাজনের মধ্যে ইন্টারফেজ যে প্রস্তুতি পর্যায় সেটা হচ্ছে 90 থেকে 95 ভাগ সময় নেই, বাকি 5 থেকে 10 ভাগ সময়টা নেয় হচ্ছে কি মাইটোসিস বিভাজন। ওই মাইটোসিস বিভাজনটাকে আমরা বলি এমফেজ। সো ওইটাই হচ্ছে তোমার ওই যে বিয়ের 1টা দিন অথবা মেডিকেল ভর্তি পরীক্ষার ওই 1 ঘন্টা। সো ওইটার জন্য সময়টা লাগবে কম। বাকি 3টা G1 ফেজ, G2 ফেজ এবং S ফেজ, এই 3টার জন্য সময় লাগবে সব থেকে বেশি। এই জন্য এম ফেজ হচ্ছে এখানে সঠিক উত্তর। অর্থাৎ এম ফেজ হচ্ছে 1 ঘন্টার ভর্তি পরীক্ষা অথবা যে বিয়ের অংশটা, আর বাকি সবটুকু হচ্ছে কি প্রস্তুতি পর্যায়ে। সো ইন্টারফেজে সময় লাগবে বেশি, কাজ হবে কম। এম ফেজে কাজ হবে বেশি, সময় লাগবে কম। আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে 2 নং মারপেচের প্রশ্নটা আমরা অলরেডি বোর্ডের মধ্যে লিখে রাখছি। তো চলো আমরা দেখে নিই যে এখানে তোমাদের প্যাচটা কোথায় লাগতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সংখ্যা নিয়ে একটা মারপেচ রাখা হয়েছে, যেটা স্যার ম্যামদের একটা ফেভারিট কোশ্চেনের মধ্যে পড়ে। যেই স্যার ম্যামরা এই মিলিয়ন বিলিয়ন কোটি লক্ষ নিয়ে একটু বেশি ঝামেলা করে, ওই স্যার ম্যামদের এই জন্যই এই প্রশ্নটা। তুমি যদি প্রথমেই দেখো, আমরা প্রথমে দেখে নিই 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। আমরা প্রথমেই কিন্তু লিখে রাখছি 1 মিলিয়ন, 1 বিলিয়ন এবং ট্রিলিয়ন। চলো দেখে নিই এখানে কী কী হতে পারে। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এটা আমরা প্রথমে লিখে নিলাম। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন এরা হচ্ছে প্রত্যেকের থেকে কি 1000 গুণ করে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। মিলিয়ন থেকে বিলিয়ন 1000 গুণ বেশি, বিলিয়ন থেকে ট্রিলিয়ন 1000 গুণ বেশি। তাহলে 1 বিলিয়ন সমান কত হবে? 1000 মিলিয়ন, আস্তে আস্তে বাড়বে 1000 মিলিয়ন।
আবার 1 ট্রিলিয়ন সমান কত হবে? 1000 বিলিয়ন। মিলিয়ন থেকে বিলিয়ন, বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাবে, 1000 করে বাড়বে। 1000 গুণিতক হিসেবে বাড়বে, ঠিক আছে? এদের মধ্যে 1000 গুণিতকের একটা আমরা পড়ছিলাম না, মিটার, তারপর সেন্টিমিটার, ডেসিমিটার, এই রকমভাবে মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়নের কি 10-এর গুণিতকের সম্পর্ক হচ্ছে কি 1000 গুণিতক করে বাড়বে, ঠিক আছে? তো আমরা 1000 গুণিতকের কথা যদি আমি এখানে চিন্তা করি, তাহলে দেখো তো এখানে যদি 10 লক্ষ হয়েছে, তাহলে 10 লক্ষকে আমার কত দিয়ে গুণ দিতে হবে? যদি 1 বিলিয়ন নিতে হয় 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 লক্ষ গুণ 1000 ইকুয়াল টু কত হবে? সবারই জানা আছে, কত হবে? 100 কোটি। তাহলে 1 বিলিয়ন সমান কি হবে? 100 কোটি হবে। ঠিক সেমভাবে 1 ট্রিলিয়ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। আবার মিলিয়ন থেকে বিলিয়নে যেতে হলে কত হইতে হবে? 1000 গুণিতক হইতে হবে। মিটারের সাথে কিলোমিটারের যেমন সম্পর্ক থাকে, ঠিক সেমভাবে মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়নের সম্পর্কটা কি 1000 করে গুণিতক আকারে বৃদ্ধি পাবে। তাহলে 1 বিলিয়ন সমান কি হবে? 1000 মিলিয়ন। 1 ট্রিলিয়ন সমান হবে কি 1000 বিলিয়ন। অর্থাৎ ট্রিলিয়নটা সবার থেকে বেশি, তার নিচে হচ্ছে বিলিয়ন, তার নিচে হচ্ছে কি মিলিয়ন। আবার 1 মিলিয়ন সমান হচ্ছে কি 10 লক্ষ। তাহলে আমি যদি এখন চিন্তা করি 1 বিলিয়ন সমান কত হবে? 1000 মিলিয়ন। 10 লক্ষ যদি 1 মিলিয়ন হয়, তাহলে 1000 মিলিয়ন সমান কত লক্ষ হবে? অবশ্যই 10,000 লক্ষ, তাই কি না? 1000 × 10 মানে 10,000 লক্ষ। 10,000 লক্ষ থেকে যদি আমি এটাকে লক্ষ থেকে কোটিতে ট্রান্সফার করতে চাই, তাহলে কত হবে? 100 কোটি হবে। তাহলে 1 বিলিয়ন সমান কত হবে? 100 কোটি। ঠিক সেমভাবে এখন যদি 1 ট্রিলিয়নের কথা চিন্তা করি, সেটা কি 1000 বিলিয়ন। তাহলে 1000 বিলিয়ন ইকুয়াল টু কি 1 ট্রিলিয়ন। তাহলে 100 কোটিকে আর কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 × 1000 মানে কি 1 লক্ষ কোটি। তাহলে 1 ট্রিলিয়ন ইকুয়াল টু কত হবে? 1 লক্ষ বিলিয়ন অথবা 100 লক্ষ কোটি। তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা এখানে দেখে থাকি অপশনে, তাহলে দেখো তো এখানে 1 লক্ষ বিলিয়ন কি অপশনে আছে কিনা? আছে না? তাহলে ওই যে আমি বলছিলাম 100 ট্রিলিয়ন অথবা 10⁻14, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? কত হবে? 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য, একের পরে 5টা শূন্য, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এই যে 1 লক্ষ, এই যে এই 3টা হচ্ছে হাজারের, আর এই 2টা হচ্ছে কি শতক, অর্থাৎ 1 লক্ষ বিলিয়ন হবে। সো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে টোটাল কোষের সংখ্যা কত? 1 লক্ষ বিলিয়ন। আশা করি সবাই বুঝতে পারছো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এবং তার সাথে লক্ষ কোটির যে সম্পর্কটা। এটাই ছিল আমার দ্বিতীয় মারপেজ, স্যার ম্যামদের ফেভারিট একটা কোয়েশ্চেন, যে স্যার ম্যামরা এই মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন নিয়ে একটু মারপেজ লাগাইতে চাইবে, ওনারা এইভাবে মারপেজটা লাগাইতে পারবে। এটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 জায়গাতেই সমানভাবে প্রযোজ্য। আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নের মারপেজের তৃতীয় প্রশ্নটা আমরা অলরেডি বোর্ডের মধ্যে লিখে রাখছি। চলো আমরা দেখে নিই এখানে মারপেজটা কোথায় লাগবে। তো প্রশ্নটা হচ্ছে ইন্টারফেজে বংশগতীয় বস্তু হিসেবে কোনটি থাকে? আমাকে জানতে হবে যে বংশগতীয় বস্তু হিসেবে মূলত কি থাকতে পারে সাধারণ অবস্থায়, ইন্টারফেজ অবস্থায় এবং কোষ বিভাজন অবস্থায়। সাধারণ অবস্থায় একটি কোষের মধ্যে বংশগতীয় বস্তু হিসেবে থাকে ক্রোমাটিন জালিকা। ওই ক্রোমাটিন জালিকাটাই প্রস্তুতি পর্যায়ে অর্থাৎ ইন্টারফেজ দশার মধ্যে ক্রোমাটিন নামে কি অবস্থান করে। কিন্তু যখন সেটা মাইটোটিক বিভাজনের মধ্যে চলে যায়, তখন এর নাম হয়ে যায় কি? এর নাম হয়ে যায় ক্রোমোজোম। বেশিরভাগ সময় ধরে কিন্তু মাইটোটিক বিভাজনের এর নাম কি থাকে? ক্রোমোজোম থাকে, অর্থাৎ এই যে ক নাম্বার অপশন। কিন্তু এর একটা নির্দিষ্ট সময় এর নামটা ক্রোমাটিড থাকে। ওই নির্দিষ্ট সময়টা কি? প্রোফেজ দশা। যখনই প্রোফেজ দশা হয় তখন কি হয়ে যায়? এই মাইটোটিক বিভাজনের প্রোফেজ দশার মধ্যে বংশগতীয় বস্তুর নামটা কি হয়ে যায়? ক্রোমাটিড হয়ে যায়। অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি বরাবর ভাগ হয়ে যাওয়ার কারণে কি নাম হয়? ক্রোমাটিড হয়ে যায়। বাকি সব সময় কি থাকে? প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টা সময় কি থাকে? এর নামটা ক্রোমোজোম থাকে। শুধুমাত্র প্রোফেজ দশার মধ্যে এর নামটা কি থাকে? ক্রোমাটিড থাকে। আর
ইন্টারফেস দশার মধ্যে এর নামটা কি থাকে, ক্রোমাটিন থাকে, এবং একটি সাধারণ কোষ হিসেবে যখন অবস্থান করে তখনও কিন্তু ওই কোষের বংশগতি বস্তু হিসেবে কি থাকে, ওই ক্রোমাটিন জালিকাটাই থাকে। আশা করি সবাই বুঝতে পারছো যে কি কি নাম থাকবে। ক্রোমাটিন কখন থাকবে, ইন্টারফেস দশায়। ক্রোমাটিড কখন থাকবে, প্রোফেজ দশায়। এবং প্রোফেজের পরবর্তী যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপে এর নাম কি থাকবে, ক্রোমোজোম থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো এবং পরবর্তীতে এই প্রশ্নটা আর ভুল হবে না। চলো আমরা পরবর্তী প্রশ্নের মারপেচ নিয়ে আলোচনা করি। তো তোমরা দেখতে পাচ্ছ মারপেচের 4 নং প্রশ্নটা আমি কিন্তু বোর্ডের মধ্যে লিখে রাখছি। তোমাদের আন্দাজে আসতেছে যে কেন এখানে প্যাচটা লাগবে। যদি আন্দাজ না করতে পারো আমি দেখায় দিচ্ছি কেন প্যাচটা লাগবে। দেখো এখানে বলা হচ্ছে যে সাইনোসাইটিক কোষ, তাই না? সাইনোসাইটিক কোষ কি আমরা সবাই মূলত জানি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। কিভাবে সৃষ্টি হয় এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট কী কোষ সেটা আমাকে জানতে হবে, তাই না? না হলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা করতে পারবো না এবং এই জায়গাটাই কিন্তু সবাই পেচটা লাগাবে। আমরা জানি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্লাজমোডিয়াম আর একটা হচ্ছে কি সাইনোসাইটিক কোষ। তাহলে সাইনোসাইট সেটা কাকে বলে, সেটা উদ্ভিদ কোষকে বলে। আর প্লাজমোডিয়াম কাকে বলে, প্রাণী কোষকে বলে। এখন এখানে বলছি সাইনোসাইটিক কোষ, তার মানে কি বহু নিউক্লিয়াস এবং সেটা উদ্ভিদ কোষ হইতে হবে। তাহলে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ ক নাম্বার এবং ঘ নাম্বারে আছে, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ। এখন প্রশ্ন হচ্ছে সাইটোকাইনেসিস ঘটলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় নাকি সাইটোকাইনেসিস না ঘটলে হয়, সেটা আমাকে অবশ্যই জানতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, যদি একটা নর্মাল কোষ বিভাজনের কথা তুমি চিন্তা করো, একটা নর্মাল কোষ বিভাজিত হচ্ছে, একটা নর্মাল কোষ বিভাজিত হইলে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপর সাইটোকাইনেসিস হয়, তাই না? ক্যারিওকাইনেসিস হলে কি হয়, একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাই কি না? একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস, একের অধিক নিউক্লিয়াসই কিন্তু বহু নিউক্লিয়াস, তাই না? তাহলে একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস হয়েছে, তারপর যদি সাইটোকাইনেসিস হয় 2টা সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 2টা কোষ সৃষ্টি হয়। এখন যদি সাইটোকাইনেসিসটা না হয় তাহলে একটা কোষই থেকে যায়, নিউক্লিয়াস 2টা হয়ে গেছে, কোষ একটাই রয়ে গেছে। তাহলে কি এটাকে আমি বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ বলবো না? তাহলে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষকে আমরা বলতেছি কি সাইনোসাইট, তাই না? যেটা যদি উদ্ভিদ কোষ হয়। তাহলে আমি যেটা বলতেছিলাম সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে কি হবে, একটা নিউক্লিয়াস একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে কিন্তু কোষ বাড়বে না, কোষের সংখ্যা বাড়বে না, একটা কোষই থেকে যাবে। তাহলে সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে কি হবে, বহু নিউক্লিয়াস উৎপন্ন হবে। তাহলে এটা মাস্ট, ক্যারিওকাইনেসিস ঘটতে হবে, সাইটোকাইনেসিস ঘটা যাবে না বহু নিউক্লিয়াস সৃষ্টি হইতে হলে। তাহলে সাইটোকাইনেসিস না ঘটাই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো কি সিনোসাইট। আবার সাইটোকাইনেসিস না ঘটায় যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো কি প্লাজমোডিয়াম। আশা করি সবাই বুঝতে পারছো যে সিনোসাইট বা প্লাজমোডিয়াম আমরা কখন একটা কোষকে বলতে পারবো, যখন কি হবে না, সাইটোকাইনেসিস ঘটবে না, ক্যারিওকাইনেসিস ঘটবে। তো চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মারপেচের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ মারপেচের 5 নং প্রশ্ন আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি। চলো আমরা দেখে নিই এখানে প্যাচটা কি লাগবে। দেখো এখানে প্লাজমোডেসমা, প্লাজমালেমা, প্লাজমোডিয়াম, প্রোটোপ্লাজম নামগুলো কিন্তু প্রায় একই রকম এবং এখানে নামটাও কিন্তু সাইটোকাইনেসিসের সাথে সংযুক্ত থাকতে হবে। তাহলে আমরা দেখে নেই এখানে সাইটোকাইনেসিসের সাথে কার কার সংযুক্ততা আছে এবং এটার উত্তরটা কি হবে। তুমি যদি প্রথমে দেখো যে সাইটোকাইনেসিস ঘটতে হবে, তার মানে কি ক্যারিওকাইনেসিসের পরে, তার মানে মাইটোসিস কোষ বিভাজন ঘটার পরে যে সাইটোকাইনেসিস হবে তখন কি দরকার হবে এবং সেটা উদ্ভিদ কোষ, অবশ্যই উদ্ভিদ কোষের কথা উল্লেখ আছে। সো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কি ঘটবে আমাদের সেটা দেখতে হবে। তুমি দেখো প্লাজমোডেসমা, প্লাজমালেমা আমি কিন্তু প্রথম অধ্যায়ের মধ্যে পড়াইছিলাম। প্লাজমোডেসমা মানে কি, প্লাজমোডেসমা মানে হচ্ছে 2টা কোষের মধ্যে যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ হবে, অর্থাৎ একটা কোষের সাথে আরেকটা কোষের যে সংযোগ সাইটোপ্লাজমের আদান প্রদান হবে সেটা কি প্লাজমোডেসমার মাধ্যমে হবে। সো এটা 2টা আলাদা কোষের মধ্যে কি করবে, সংযোগ করবে, একটা কোষকে কোষ বিভাজনের জন্য এটার প্রয়োজন হবে না। সো প্লাজমোডেসমা এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে না। প্লাজমালেমা যখন আমরা পড়বো তখন মনে রাখবা উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু প্লাজমালেমা প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে, কোষ প্লেট গঠন করবে এবং তারপর কোষ প্রাচীর গঠন করবে, এই 2টা কাজের জন্য প্লাজমালেমা দরকার আছে। কারণ কি এই প্লাজমালেমা যেটা আছে সেটাকে আমরা কি বলে থাকবো পরবর্তীতে, প্লাজমালেমাটাকে আমরা মধ্যপর্দা বলে থাকবো। মধ্যপর্দা কার ক্ষেত্রে থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে। সো সাইটোকাইনেসিস ঘটার একটা মূল কারণ হচ্ছে এই প্লাজমালেমা তৈরি। প্লাজমালেমা থেকে কোষ প্লেট উৎপন্ন হবে, কোষ প্লেট থেকে কোষ প্রাচীর উৎপন্ন হবে।
সো এই সাইটোকাইনেসিসটা কিসের জন্য প্রয়োজন? প্লাজমা লেমা তৈরির জন্য প্রয়োজন। প্লাজমোডিয়াম তৈরি কার জন্য হবে? প্রাণী কোষের জন্য হবে, উদ্ভিদ কোষের জন্য কিন্তু হবে না। আর তার জন্য কি প্রয়োজন? সাইটোকাইনেসিস না ঘটা প্রয়োজন। সো সাইটোকাইনেসিস ঘটে আবার উদ্ভিদ কোষে, তার মানে কি দুইটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, যে সাইটোকাইনেসিসও ঘটবে, সাইটোকাইনেসিস ঘটলে তো প্লাজমোডিয়াম উৎপন্ন হবে না। আবার বলা হচ্ছে উদ্ভিদ কোষ হইলেও প্লাজমোডিয়াম উৎপন্ন হবে না। তাহলে যদি প্রাণী কোষ হইতো, সাইটোকাইনেসিস না হইতো, তাহলে কি হইতো? প্লাজমোডিয়াম তৈরি হইতো। আর প্রোটোপ্লাজম তৈরি করা কোনোভাবেই কিন্তু সাইটোকাইনেসিসের কাজ না। সাইটোকাইনেসিসের কাজ কি? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম যেটা আছে, যে সম্পূর্ণ তরল অংশটা, এটাকে বিভাজন করা, নট এটাকে তৈরি করা। এই বিভাজন করাটা যেহেতু সাইটোকাইনেসিসের কাজ, সো এই উদ্ভিদ কোষে যে সাইটোকাইনেসিসের প্রয়োজনীয়তা, সেটা কোষ প্লেট এবং কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজন হবে, এবং সেটা প্লাজমা লেমা তৈরির মাধ্যমে হবে। নট প্রোটোপ্লাজম তৈরি, নট প্লাজমোডিয়াম তৈরি, এবং নট প্লাজমোডেসমা তৈরি। নামগুলো একরকম দেখে তোমাদের প্রশ্ন লাগতে পারে, প্লাজমোডেসমা, প্লাজমা লেমা, প্লাজমোডিয়াম, প্রোটোপ্লাজম। তাহলে আমরা আবার দেখে নিই শুরু থেকে। প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের ভিতরে যা যা থাকবে, শুধুমাত্র কোষ প্রাচীরটা বা কোষ ঝিল্লিটা বাদ দিয়ে যা যা থাকবে সব কিছুই হচ্ছে কি এই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তাহলে প্রোটোপ্লাজম এটার উত্তর নয়, কারণ কি সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের প্রয়োজন। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস কিন্তু প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত, সো প্রোটোপ্লাজম হবে না। প্লাজমোডিয়াম মানে কি? যখন সাইটোকাইনেসিস না ঘটবে, তখন ওই প্রাণী কোষটা যদি বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তাহলে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। তাহলে এই ক্ষেত্রেও সাইটোকাইনেসিস ঘটতেছে না, সো এটাও সঠিক উত্তর না। প্লাজমোডেসমা মানে হচ্ছে দুইটা কোষের মধ্যে বহিঃসংযোগ, এবং সেটা কি কখনোই সাইটোকাইনেসিসের জন্য হবে না। সো এই প্লাজমোডেসমাও কি এটার উত্তর না। আর উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের প্রধান কারণটা কি? কোষ প্লেট গঠন এবং কোষ প্রাচীর গঠন। কোষ প্রাচীর বা কোষ প্লেট এই দুটা গঠনের জন্য আগে কি দরকার? মধ্যপর্দা দরকার। ওই মধ্যপর্দাটা আগে কি অবস্থানে থাকে? প্লাজমা লেমা থাকে। এই প্লাজমা লেমাটা তৈরির জন্য কি দরকার? তাহলে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা দরকার। আশা করি সবাই বুঝতে পারছো এটার উত্তরটা কি হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট পার্টে কোষ বিভাজনের আরও 5টি মারপেজ নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই আমাদের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ সবাইকে।